স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সামিয়া জান্নাহ। এবার জানাবো খবরের বিস্তারিত। গত 5 বছরে সচিবালয়ের অগ্নি নিরাপত্তায় সতর্কতা অবলম্বন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে 2 দফা চিঠি দিয়েছিল ফায়ার সার্ভিস, যেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থায় ত্রুটি ও সচিবালয় প্রবেশ গেট সংস্কার সহ বেশ কয়েকটি প্রস্তাবনা দেয়া হয়। কিন্তু প্রশাসনিক আমলারা আমলই নেয়নি বিষয়টি, যে কারণে সচিবালয়ে লাগা আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। অগ্নি নির্বাপন বিশেষজ্ঞরা বলছেন, কর্মকর্তাদের সদিচ্ছা ও জবাবদিহিতা নিশ্চিত না করায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বাংলাদেশ সচিবালয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানেই থাকে সরকারি সব নথিপত্র, চলে কর্মব্যস্ততা, কিন্তু অগ্নি নিরাপত্তার বিষয়টি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই সচিবালয়ে। এরপর অগ্নি নিরাপত্তা বিষয়টি নিয়ে সরেজমিন প্রতিবেদনও তৈরি করে ফায়ার সার্ভিস। 2019 ও 2022 সালে সচিবালয়ের অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি, প্রবেশ গেট সংস্কার সহ বেশ কয়েকটি বিষয়ে সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি পাঠায় ফায়ার সার্ভিস। সার্বিক নিরাপত্তার স্বার্থে আমরা ওখানে যে 12টা ভবন আছে, তারপরে 5টা গেট আছে, ওখান দিয়ে আমাদের বড় গাড়ি ঢুকবে কিনা এবং কোন ভবনে কি আছে ইত্যাদি ইত্যাদি সম্পর্কিত আমরা সতর্কতামূলক সার্ভে করে আমাদের মহাপরিচালকের মাধ্যমে চিঠি দিয়েছিলাম এবং সেটা বই আকারে। আমাদের দৃষ্টিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিক ছিল না এবং আমরা সুপারিশ আকারে ওই প্রতিবেদনের মাধ্যমে আমরা সুপারিশ দিয়েছিলাম। ডিবিসি নিউজকে এই কর্মকর্তা টেলিফোনে জানান, সে সময় নিজে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন তৈরি করেন, যাতে বেশ কয়েকটি ত্রুটি ও জটিলতা ধরা পড়ে। কিন্তু 2022 সালে কর্মস্থল পরিবর্তন হয়, সেখানেই থামতে হয় তাকে। প্রত্যেকটা ভবনের জন্য সেফটি প্ল্যান অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এই ব্যাপারে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে, কিন্তু বড় দুর্ঘটনা ঘটেনি। কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো ভবনে বা যে কোনো সময় যে কোনো জায়গায় ঘটতে পারে, বিধায় আমরা এটা সার্ভে করে দিয়েছিলাম। চলতি বছরও একবার আগুন লাগে এখানে, কিন্তু ফায়ার সার্ভিসের পদক্ষেপে তা সহজেই নিয়ন্ত্রণে আসে। এরপর কেটে গেছে কয়েক মাস। সবশেষ গতরাতে সচিবালয়ে আগুন লাগার পর গেট ভেঙে ঢুকতে হয় ফায়ার সার্ভিসের গাড়ি। অগ্নি নির্বাপন বিশেষজ্ঞরা মনে করছেন, সচিবালয়ের ফায়ার সেফটি বিষয়টা যারা দেখছেন তাদের জবাবদিহিতা নিশ্চিত হয়নি, অভাব ছিল আন্তরিকতার। যে মন্ত্রণালয় ফায়ারকে আপনি পরিচালনা করে, সেই মন্ত্রণালয় যদি এগুলো না মানে, তাহলে দেশের বাকি লোক কেমনে মানবে? তো এখানে মনে হয় যে তাদেরকে জবাবদিহিতার ভিতরে নিয়ে আসতে হবে। জবাবদিহিতা মানে জনসম্মুখে তাদেরকে নিয়ে আসতে হবে। সচিবালয় এ ধরনের দুর্ঘটনা এড়াতে এখনই বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সচিবালয়ে কড়া নিরাপত্তা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার পরও ভয়াবহ আগুনের ঘটনার পর নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন, সন্দেহে রয়েছে নাশকতাও। সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল অনেক। ঘটনাস্থলের এখন কি অবস্থা দেখছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। সামিয়া, প্রশাসনের যে প্রাণকেন্দ্র রয়েছে সচিবালয়, সেটিতে গত বুধবার দিবাগত রাতে কিন্তু আগুনের ঘটনা ঘটে। সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের 6 ঘন্টার চেষ্টায় কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এই মুহূর্তে কিন্তু আমরা আছি সচিবালয়ের সামনে। সেখানে দেখা যাচ্ছে নিরাপত্তা কর্মীরা সচিবালয়কে ঘিরে রেখেছেন এবং সচিবালয়ের ভিতরে কিন্তু তারা ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়িও আমরা প্রবেশ করতে দেখেছি। কিন্তু এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু তার সভাপতিত্বে কিন্তু একটা সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি সেখান থেকেও কিন্তু কোনো কিছুই কিন্তু জানানো হয়নি। জানানো হয়েছে যে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু প্রায় কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে 3 দিনের মধ্যে কিন্তু একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করতে হবে, সেটিও কিন্তু গতকালকে বলা হয়েছে। এবং এই অগ্নিকাণ্ডের পিছনে কোনো নাশকতার ঘটনা আছে কিনা বা কোনো ষড়যন্ত্র আছে কিনা, এর এমনটিও কিন্তু দাবি করেছেন কয়েকজন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের। তবে এই যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ স্থাপনা, এটিতে অগ্নিকাণ্ডের মতো একটি ঘটনা
ঘটেছে সেখানে এখন পর্যন্ত কি কারণে আগুন লেগেছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু এমনটি জানানো হয়নি এবং কি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও কিন্তু এখনো নিশ্চিত করে বলা যায়নি। এই ভবনটির এখন পর্যন্ত যে তদন্তের জন্য যে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে, সিআইডির ক্রাইম সিনের পক্ষ থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিস্ফোরক অধিদপ্তর থেকে তারাও কিন্তু আলামত সংগ্রহ করে নিয়েছেন এবং যেখানে যে 5টি মন্ত্রণালয় পুড়েছে এগুলো কিন্তু 5টি মন্ত্রণালয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা গতকালকের ফুটেজ আমরা দেখেছি, সেখানে হচ্ছে মন্ত্রণালয়গুলোর সকল নথিপত্র কিন্তু পুড়ে গিয়েছে, এমন ফুটেজও আমরা লক্ষ্য করেছি। তবে মন্ত্রণালয়গুলো থেকে এখন পর্যন্ত কোনো তথ্য কিন্তু জানানো হয়নি এবং যতটুকু বলা যায় যে হচ্ছে এই ভবনটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, সেখানে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণ মানুষের মধ্যেও একটি সন্ধিহান জেগেছে যে এই মন্ত্রণালয়গুলোতে যে আলামত শেষ কি আলামত সংগ্রহ করলো এবং রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ কি নথিপত্র পুড়ে গেছে সেগুলো কিন্তু এখনো নিরূপণ করা যায়নি এবং মানুষের মাঝে এক ধরনের ধারণা মানে সন্দেহ সৃষ্টি হয়েছে এটি কি ষড়যন্ত্র কিনা সেই বিষয়টিও এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে এই তদন্ত প্রতিবেদন আসলে তখন কিন্তু বিস্তারিত জানা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এটি ষড়যন্ত্র কিনা। সামিয়া। ইকবাল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাঠানো কূটনৈতিক বার্তার আইনি বৈধতা খতিয়ে দেখবে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক সূত্র বলছে, যথাসময়ে বাংলাদেশের কূটনৈতিক বার্তার উত্তর দেয়া হবে। সব দিক খতিয়ে দেখে জবাব দিতে কয়েক মাস লাগতে পারে। গেল 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে ভারতেই অবস্থান করছেন তিনি। তাকে ফেরত পাঠাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে কূটনৈতিক পত্র ভার্বাল নোট দেওয়া হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। গণহত্যা সহ মানবতা বিরোধী অভিযোগে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে চায় অন্তর্বর্তী সরকার। নয়াদিল্লির রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, রাজনৈতিক কারণে আশ্রয় নেয়া কোনো নেতা বা নেত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে ফেরত পাঠাতে কোনো দেশ বাধ্য কিনা তা খতিয়ে দেখা হবে। বাংলাদেশের সরকার দেশের পররাষ্ট্র দপ্তর থেকে একটা নোট ভার্বাল পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা কে বাংলাদেশের বিচারের জন্য প্রয়োজন আছে। এখন ভারত সরকার মনে করছে শেখ হাসিনার এই দেশে চলে আসাটা একটা সে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলেই ঘটেছে এবং এই শর্ত অনুযায়ী ভারত সরকার এই মুহূর্তে দায়বদ্ধ নয়। ভারত ফেরত দেব না এরকম কোনো কথা বলেনি। পাশাপাশি কূটনৈতিক সূত্রের শঙ্কা, শেখ হাসিনাকে ফেরত পাঠালে ভুটান, শ্রীলঙ্কা, নেপালের মতো দেশের কাছে ভারতের কূটনৈতিক অবস্থান অনেকটাই নিচে নেমে যাবে। এছাড়া পররাষ্ট্র বিশেষজ্ঞরা মনে করছে, বাংলাদেশ ভারত বিরোধিতাকে উস্কে দিতেই এই নোট ভার্বাল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা অস্থিরতা পরিস্থিতি কোথাও তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে সেখানে ওরা হাসিনাকে ফেরত পাঠানোর কথা বলেছেন। হাসিনা কিন্তু নির্বাচিত একজন প্রধানমন্ত্রী হলেও সেখানকার যে অস্থিরতা পরিস্থিতি, সেই চাপে আজকে তিনি এসছেন, ভারতে আছেন। দুই দেশের মধ্যে আলোচনা হবে, বিবেচনা হবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের মতে, শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের স্বার্থের কথা ভেবেই পদক্ষেপ নেবে ভারত। ওখানকার সরকার আমাদের সরকারকে চিঠি লিখেছে। আমাদের ভারতবর্ষের সরকার আইনগত ব্যবস্থাতে দেখবে যে বাংলাদেশে যারা চিঠি লিখেছেন তারা কি সরকার আছেন। এটা ভারতবর্ষের সরকার ভালো করে বিবেচনা করবে, দেখবে। তারা আরো বলছে, ভারত চায় বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে দ্রুত নির্বাচন সম্পন্ন করুক অন্তর্বর্তী সরকার। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। লাগামহীন মূল্যস্ফীতি, টাকার মান কমে যাওয়া, নিরবচ্ছিন্ন জ্বালানি সংকট, বিনিয়োগে অনাস্থা আর 1 ডজন ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার ঝুঁকি নিয়েই শুরু হয় 2024 সাল। তবে বছরের মাঝামাঝি উল্টে যায় সব হিসাব। রাজনীতির টানাপোড়েনে কঠিন চ্যালেঞ্জে পড়ে অর্থনীতি। সরকার প্রধান পালিয়ে গেলে সেই সংকটের আগুন জ্বলে ওঠে কয়েকশো কারখানায়। বেকার হয় লাখো মানুষ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলে একে একে অর্থনীতিতে প্রকাশ হয় আওয়ামী লীগ সরকারের ফাঁপা উন্নয়নের বয়ান।
রিজার্ভ সংকট, ডলারের বিপরীতে টাকার মান নেমে যাওয়া, দাম বাড়ানোর পরও নিরবচ্ছিন্ন জ্বালানি না পাওয়া সহ নানা সংকট নিয়েই শুরু হয়েছিল নির্বাচনী বছর 2024। টানা 4 বার আওয়ামী লীগ ক্ষমতায় বসলে আলোচনা শুরু হয় শ্রীলঙ্কার মতো বাংলাদেশও কি দেউলিয়ার পথেই হাঁটবে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। সে শঙ্কা আরও জোরালো হয় ডজনখানেক ব্যাংকের দুর্দশার চিত্র সামনে এলে। সে সময় টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টার তীব্র সমালোচনা হলেও সব শঙ্কা উড়িয়ে দেন তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তাহলে কি বাংলাদেশ কি দেউলিয়া হয়ে গেল? না, বাংলাদেশ কোথায় দেউলিয়া? প্রশ্নবিদ্ধ নির্বাচনে সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে তৈরি হয় শঙ্কা, যার প্রভাব পড়ে বিনিয়োগে। অনেকটা শূন্যের কোটায় নামে নতুন বিনিয়োগ, স্থবির হয় অভ্যন্তরীণ বিনিয়োগও, চাপ বাড়তে থাকে অর্থনীতিতে। তার মধ্যেও 6 জুন 7,97,000 কোটি টাকার রেকর্ড বাজেট দেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। 21 জুন 2 দিনের ভারত সফর করেন তৎকালীন প্রধানমন্ত্রী। রিজার্ভ সংকট উত্তরণে বিনিয়োগ আনতে জুলাইয়ের শুরুতে ছুটে যান চীনেও। এরপরই উত্তাল হতে থাকে রাজনীতির মাঠ। কোটা আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ে সারা দেশে। পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার, যার প্রভাব পড়ে বৈদেশিক বাণিজ্যে। 2 সপ্তাহ বেশি ইন্টারনেট অচলাবস্থায় ক্রেতা হারায় তৈরি পোশাক খাতের অনেক উদ্যোক্তা। কারখানা বন্ধ থাকায় অনিশ্চিত হয়ে পড়ে শ্রমিকের বেতন ভাতা। নাজুক অর্থনৈতিক অবস্থার মধ্যেই আগস্টের শুরুতেই দেশ ছাড়েন অর্থমন্ত্রী। এরপর একে একে দেশ ছাড়েন শীর্ষ ব্যবসায়ী ও গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি। 5ই আগস্ট দেশের ইতিহাসে প্রথমবার কোনো সরকার প্রধান পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। চারিদিকে শুরু হয় চরম নৈরাজ্য। বেতন ভাতা সহ নানা বৈষম্যের অভিযোগে ফুঁসে ওঠে শ্রমিকরা। বিশৃঙ্খলার সুযোগ নেয় নাশকতাকারীরা। শিল্প কারখানায় চলে ভাঙচুর, আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি কারখানা। ক্ষমতায় বসেই দক্ষিণাঞ্চলে স্মরণকালের বন্যা মোকাবেলার চ্যালেঞ্জে পড়ে নতুন সরকার। উজানের ঢলে ভেসে যায় 8 জেলা, ধ্বংস হয়ে যায় পোল্ট্রি খামার, ভেসে যায় মাছের ঘের, ধানক্ষেত, ক্ষতিগ্রস্ত হয় শিল্প কারখানা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সব ছাপিয়ে আবারও সামনে আসে অর্থনীতি। দেশের ইতিহাসে প্রথমবার সরকার পরিবর্তনের পরপর পালিয়ে যান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বেরিয়ে আসে আওয়ামী লীগের লুটপাটের চিত্র। 15 বছর ধরে চলা তথ্য সন্ত্রাস বন্ধ হলে জানা যায় প্রকৃত মূল্যস্ফীতি প্রায় 14% ঘরে। জিনিসপত্রের দামের লাগাম টানতে সুদ হার বাড়ানোর কৌশল নেন গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। সংকট উত্তরণে সরকার আবারও দ্বারস্থ হয় IMF ঋণে। প্রথমে টাকা না ছাপানোর কথা বললেও শেষ পর্যন্ত দুর্বল ব্যাংক বাঁচাতে 22,000 কোটি টাকা ছাপিয়ে যোগান দেয় কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক মুদ্রার সংকটে আমদানি বন্ধ হতে বসে জ্বালানির। বছরের শেষ দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উত্তরণ হলে ছন্দে ফিরতে শুরু করে উৎপাদনশীল খাত। পোশাক রপ্তানি বাড়তে শুরু করলে অনেকটাই স্থিতিশীল হয় এ শিল্প। কিন্তু এরই মধ্যেও বন্ধ হয়ে গেছে শতাধিক কারখানা, বেকার হয়ে পড়েন লক্ষাধিক। রাজনৈতিক পালাবদল আর অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়েই শেষ হচ্ছে বহুল আলোচিত বছর 2024। বছরের শুরুতে 111 টাকার ডলার বছর শেষে দাঁড়িয়েছে 128 টাকায়, যে কারণে আবারও চোখ রাঙাচ্ছে বাজার দর। মূল্যস্ফীতি, ঋণের চড়া সুদহার, জ্বালানি সংকট, বিনিয়োগ শূন্যের কোটায় নেমে আসা সহ নাজুক অর্থনৈতিক অবস্থা নিয়েই শেষ হচ্ছে 2024। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।
তীব্র শীতে কাঁপছে উত্তরের জনপদ। টানা 4 দিন ধরে পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হালকা কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে জেলার মানুষজনের কষ্ট বেড়েছে। গত কয়েকদিন ধরে উত্তরের এই জেলাতে হালকা কুয়াশায় ঢাকা পড়ছে জেলার পথঘাট। বেলা গড়িয়ে বিকেল হতেই জেলায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে দেখা দিচ্ছে হালকা কুয়াশা। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় কনকনে শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বেরিয়েছে শ্রমজীবী ও দিনমজুররা। কাজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে কাজ না পেয়ে ফিরে গেছেন। এছাড়া ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক শিশুরা। উত্তরের হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন গোটা জনপদ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড হয়েছে জানাবেন, এবং কুয়াশায় কর্মমুখী মানুষের উপস্থিতি কেমন দেখছেন সড়কে? সামিয়া, আজকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকাল ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস। সামিয়া, গত এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গার তাপমাত্রা কিন্তু 11 থেকে 16 ডিগ্রির মধ্যে কিন্তু ওঠানামা করছে, কিন্তু গত 3 দিন ধরে তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু দিন দিন কমতে শুরু করেছে। এই কারণে কিন্তু সাধারণ মানুষ, যারা আয়ের নিম্নয়ের মানুষ রয়েছে, তারা কিন্তু কাজ করতে বেশ বিপাকে পড়ছে, তারা কাজে বের হচ্ছে, কিন্তু এই কনকনে শীতের কারণে কিন্তু তারা কাজ না পেয়ে অনেক সময় বাড়ি ফিরতে হচ্ছে। এই কারণে তাদের জীবন জীবিকার উপরে বেশ প্রভাব পড়েছে। আমরা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু অসহায় ছিন্নমূল মানুষ যারা রয়েছে তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে, কিন্তু এই হিম বাতাসে কিন্তু সেটিও তাদের কাজে আসছে না। এছাড়া কিন্তু দিনের শুরুতেই কিন্তু রোদের দেখা মিলছে, কিন্তু সেই রোদের যে উত্তাপ সেটি কিন্তু বেশি অনুভূত হচ্ছে না। এই কারণে কিন্তু মানুষের দুর্ভোগ আরো বেশি বেড়েছে। এর সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে যারা শিশু, বয়স্ক রোগী রয়েছে, তারা কিন্তু শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হসপিটালে কিন্তু শীতজনিত বিভিন্ন রোগের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। শিশুরা কিন্তু ডায়রিয়া, নিউমোনিয়া এবং বয়স্ক যারা রয়েছে তারা শ্বাসকষ্ট রোগে ভুগছে। গত এক সপ্তাহ ধরে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা কিন্তু বেশি বেড়েছে। আউটডোরে কিন্তু প্রতিদিন 200 থেকে 250 রোগী চিকিৎসা নিতে আমরা দেখেছি। এছাড়া কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে কিন্তু শীত বস্ত্র বিতরণ করছে, কিন্তু সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। সাধারণ মানুষ যেটি বলছে, যদি আরো বেশি শীতার্ত মানুষের জন্য শীত বস্ত্র বিতরণ করা হয় তাহলে তাদের জন্য বেশ সুবিধা হয়। এছাড়া আবহাওয়ার পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে আগামী দিনগুলোতে, অর্থাৎ আগামী জানুয়ারি প্রথম সপ্তাহে কিন্তু চুয়াডাঙ্গার উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে সম্ভাবনা রয়েছে, এবং আগামী দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে কিন্তু তাপমাত্রা যে পারদ সেটি আস্তে আস্তে কমে আসবে। দিনের কিন্তু শুরুতে রাতের বেলা ঘন কুয়াশা থাকছে, কিন্তু দিনের শুরুতেই কিন্তু সেই ঘন কুয়াশা না থাকার কারণে হিম বাতাসে মানুষের জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। তো সামিয়া, এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। সেলিম, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের 7 খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন, বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। রাত 12টার পর থেকে এই কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। সারা দেশে 10,000 পণ্যবাহী নৌযান ও লক্ষাধিক শ্রমিকের নিরাপত্তা দাবি নৌযান শ্রমিকদের। এছাড়া পণ্যবাহী এমভি আল বাখিরা জাহাজের স্টাফদের হত্যার সুষ্ঠু তদন্তের দাবিও জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি সহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তারা। এর আগে গেল সোমবার চাঁদপুর সদর উপজেলায় মেঘনা নদীর মাঝের চর এলাকায় নোঙর করা কার্গো জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় 3 জনকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও 2 জনের। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আকাশ মণ্ডল ইরফান নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মানিকগঞ্জের সিংগাইর থানার সদ্য বদলি হওয়া এসআই মনোহর আলীর বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন আব্দুল কাদের নামের এক ভুক্তভোগী। ঘুষ দাবি, অশালীন আচরণ ও মামলার তদন্তে দুর্নীতি সহ হুমকির অভিযোগ করেছেন তিনি। তদন্ত করে এই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। ৬৮% জমি নিয়ে চাচা আসাদুজ্জামান রাজার সাথে আব্দুল কাদেরের পরিবারের বিরোধ চলে আসছিল দীর্ঘদিন।
সবশেষ এ নিয়ে মামলা হলে তদন্তে নামেন সিঙ্গার থানার এসআই মনোহর আলী। জমি পাইয়ে দিতে 10 লাখ টাকা চেয়ে বসেন কাদেরের কাছে। প্রস্তাবে রাজি না হওয়ায় হুমকি দেন এই পুলিশ কর্মকর্তা। আপনি তো যেভাবে বাসায় কথা বলতেছেন এটা মানে একতরফা কথা বলতেছেন। গত 27 জুন বহিরাগত নিয়ে চাচা রাজা জমি দখল করতে যান। বাধা দিতে গিয়ে আহত হন কাদের ও পরিবারের সদস্যরা। থানায় অভিযোগ করে প্রতিকার না পেয়ে আদালতে মামলা দায়ের করে কাদেরের পরিবার। মেডিকেলের সার্টিফিকেটের ব্যাপারে দেখা গেছে যে আমরা 6 তারিখ পর্যন্ত ওই মেডিকেলে ভর্তি। 4 তারিখে মনোহর এই দরখাস্ত দেয়া ওখান থেকে সার্টিফিকেট নর্মাল ভাবে উঠাই নিয়ে নিছে। পিবিআই থেকে সিটি আসছে আমাদের মানে এখন বলতেছে যে এরকম তোমাদের আগে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে ওইটি তোমাদের নিতে হইব। আহত হওয়ার প্রমাণ গায়েব করতে এসআই মনোহর কাদের ও তার ভাইয়ের মেডিকেল সার্টিফিকেট উঠিয়ে নিয়ে যান। অভিযোগ স্বজনদের। আমরা যখন কোর্টে আমরা যখন মারছে তখন আমরা থানাইতে কেস করতে যাই, তখন আমাদের ওই যে মনোহর দারোগা ঘুরাইতে কেসটা নেয় না। পুলিশেরা ওই কোর্টে মামলা করে চলাকালীন এরা সমাধান চায়। অর্ডার দিয়ে দিয়েছে যে তোর সব এক বুদ্ধি করে ঘরে এই ঘরটা একদিনটা হেলাবি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তদন্তকারী এই পুলিশ কর্মকর্তা। এইগুলা যদি গায়ে মিথ্যা কথা বলে একজন, বুঝছেন, এগুলা আসলে আল্লাহ সহ্য করার মতো না। আজ পর্যন্ত 10টা টাকা কোনোদিন আমাদের দিছে, আমরা চাইছি কেন যাবো তার কাছে টাকা আমরা। আব্দুল কাদেরের অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস অতিরিক্ত পুলিশ সুপারের। পুলিশ সুপারের কাছে যে অভিযোগটি কাদের করেছেন আমরা এটিকে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে যদি তার বিরুদ্ধে কোনো দোষ প্রমাণিত হয় তাহলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং কাদের যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সেটি আমরা লক্ষ্য রাখব। গত 26শে নভেম্বর পুলিশ সুপারের কাছে অভিযোগের পরই রংপুর বদলি হন এসআই মনোহর। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। বিএসএফের গুলিতে মৌলভীবাজারে স্বর্ণা দাস নিহতের রেশ না কাটতেই এবার প্রাণ গেছে চা শ্রমিক গোপাল ভাগতির। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা তার পরিবার। পতাকা বৈঠকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি, আর বিচার দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি। মৌলভীবাজারের বড়লেখার সমনবাগ চা বাগানের শ্রমিক গোপাল ভাগতি বাগানে কাজের পাশাপাশি পাহাড় থেকে বাঁশ এনে বিক্রি করতেন। প্রতিদিনের মতো গেল শনিবারও স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিলেন পাহাড়ে, কিন্তু এবার আর বাড়ি ফেরা হয়নি গোপালের। 2 সন্তানকে নিয়ে এখন 2 চোখে অন্ধকার দেখছেন তার স্ত্রী। আর আমার পুয়াপুরি যে পড়ালেখা করায় আমার সংসার চলায়, কিন্তু কেমনে চলায় আমি এটা করতে পারতাম না। দৈনিকে আনি আমার 500 টাকা দিই, বাঁশ আনিয়ে বিক্রি করে, আর এমনি তো তলাপুলো পাশেই। সেদিন গোপালের সাথে পাহাড়ে গিয়েছিলেন আরো 2 জন। বেঁচে ফিরেছেন প্রতিবেশী সুজন ভাগতি। নিজে পালিয়ে আসতে পারলেও গোপালকে বাঁচাতে পারেননি। এমন নির্মম মৃত্যুকে যেন মেনে নিতে পারছেন না কেউ। ওনারা 2 জন আসলো আগে আর আমি আসলাম পিছনে। আর স্যার তারা আগে থেকে আমাকে ডেকে বলেছে যে সুজন তুমি ভেগে যাও, বিয়ে সাহেব আইতে আছে। আমরা দূর থেকে দেখতেছি এগুলো কাজটা রক্ত, এগুলোতে রক্ত পড়াইলো, এগুলোই আমরা দেখে আমরা এখান থেকে ঘুরে চলে আসছি। আমরা চাইবো যে এই যে সীমান্ত হত্যা, নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে, সেটা আন্তর্জাতিক মহলে সরকার এই একটা দাবি তুলুক, যাতে আমাদের আর একটা মানুষও যাতে এই হত্যাকাণ্ডের শিকার না হয়। 22শে ডিসেম্বর বড়লেখা সমনবাগ চা বাগানের ভারতীয় সীমান্তের 0 লাইন থেকে গোপাল ভাগতির মরদেহ উদ্ধার করা হয়। শরীরে পাওয়া গেছে 9টি গুলির চিহ্ন। ওইখান থেকে বিজিবির সহায়তা আমরা লাশটা নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করি। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি সম্পর্কে আরো নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বয় করে তদন্ত চলছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যারা বিজিবি টিম দায়িত্বে আছেন এবং আমাদের অফিসার ইনচার্জ আছেন, তো আমরা সমন্বয় করে বিষয়টা তদন্তের মাধ্যমে সত্যি ঘটনাটা বের করার জন্য চেষ্টা করছি। মৌলভীবাজারের 5টি উপজেলাতেই আছে ভারতের সাথে সীমান্ত। এসব সীমান্তে বিএসএফ এর গুলিতেই মাঝে মধ্যেই ঘটে হতাহতের ঘটনা। ডিবিসি নিউজ ডেস্ক। টাঙ্গাইলে অসময়ের আর অতিবৃষ্টিতে পিছিয়ে গেছে শীতকালের সবজির আবাদ। এতে কয়েক দফা চাষে যেমন বেড়েছে খরচ, তেমনি কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ক্ষতির আশঙ্কা চাষিদের। দুর্যোগ মোকাবিলায় সরকারের সহযোগিতা চান তারা। কৃষি বিভাগ বলছে, সবজি চাষে আলাদা প্রণোদনার ব্যবস্থা না থাকলেও কৃষকের পাশে আছে সরকার। সবজি চাষে খ্যাতি আছে টাঙ্গাইলের ঘাটাইলের লোকের পাড়া ইউনিয়নের কৃষকদের। এ অঞ্চলের প্রায় প্রতিটি গ্রামেই চাষ হয় শীতকালীন সবজি।
তবে অসময়ের বৃষ্টি এবার কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আর অতিবৃষ্টিতে জমি বারবার চাষের অনুপযোগী ও বীজতলা নষ্ট হওয়ায় এ অঞ্চলে শীতকালীন সবজি চাষে বড় প্রভাব ফেলেছে। এতে মৌসুমের শুরুতেই বাজারে সবজির যেমন ঘাটতি দেখা দেয়, তেমনি ঠিক সময়ে বাজার ধরতে না পারায় কাঙ্ক্ষিত দাম না পাওয়া নিয়েও আছে শঙ্কা। বৃষ্টির কারণে আপনার নোনার যে এই রোগটা হয় বা এই জীবাণু রোগটা এই রোগটা হয়েছে, এই কারণে আর কপিটা এখানে ভালো হয় না। কৃষি অফিসার আপনি যখন ফলন ভালো হবে তারা দিকে এক জায়গায় দিকে একটু কয়েকটা চারা ফটো করে নিয়ে গেল আর আসবো না। আমরা শীতকালীন সবজি যে করছিলাম সবজিটা বৃষ্টির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আর আমরা এখন যে সবজি করছি ওই সবজিটা আমরা দাম পাচ্ছি না। সবজি চাষিদের জন্য আলাদা করে সরকারি প্রণোদনা নেই জানিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উৎপাদন পরিকল্পনা বদলানোর পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা উপজেলা কৃষি অফিস বা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি। এই বছর একটু লেটে বৃষ্টি হওয়াতে আমাদের সবজি চাষটা একটু পিছিয়ে গেছে, এজন্য এখন আমাদের সবজি চাষ চলমান। তবে আর কিছুদিনের মধ্যে আমাদের সম্পূর্ণ আমরা যে লক্ষ্যমাত্রা সেটা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ কৃষকদের জন্য নতুন চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও বর্ষিয়ান কংগ্রেস নেতা মনমোহন সিং মারা গেছেন। বৃহস্পতিবার দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি হয়। এরপর তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানেই স্থানীয় সময় রাত 10টার দিকে তার মৃত্যু হয়। ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদদের অন্যতম মনমোহন সিং 1991 সালে রাজ্যসভার সদস্য হন। 1998 থেকে 2004 সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন। এরপর 2000 থেকে 2014 সাল পর্যন্ত পরপর 2 মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মনমোহন সিং। 1932 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিম পাঞ্জাবের গাহে জন্মগ্রহণ করেন তিনি। ওই এলাকাটি বর্তমানে পাকিস্তানের অংশ। 1947 সালে দেশভাগের সময় তার পরিবার ভারতে চলে আসে। সাকিব আল হাসানকে ছাড়া রং হারাবে বিপিএল। 7-8 মাসের রাজনৈতিক ক্যারিয়ার দিয়ে সাকিবকে মূল্যায়ন করা উচিত নয় বলে মন্তব্য করেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। সাকিবের দল চিটাগং কিংসের কোচ শন টেইটও প্রকাশ করেছেন হতাশা। জানিয়েছেন আপাতত যারা আছে তাদের নিয়েই করছেন পরিকল্পনার ছক। মিরপুরে মিউজিক ফেস্ট দিয়েই শুরু হয়ে গেছে বিপিএলের আমেজ। আনুষ্ঠানিক অনুশীলনে নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সকাল সকাল মিরপুরে ঘাম ঝরিয়েছে ঢাকা ক্যাপিটালস, চিটাগাং কিংসের ক্রিকেটাররা। দেশি বিদেশি তারকাদের নিয়ে শক্তিশালী দল গড়েছে চিটাগং। শরীফুল, মঈন আলী, ম্যাথিউসদের সাথে সাকিব আল হাসানকেও ড্রাফটের আগেই দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে রাজনৈতিক ইস্যুতে বিপিএলে সাকিবের না খেলার সম্ভাবনাই বেশি জানিয়ে হতাশা প্রকাশ করেছেন কোচ শন টেইট। অনেক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না, সাকিবের ব্যাপারেও আমাদের কিছু করার নেই। এটা সত্যিই হতাশাজনক। যারা আছে তাদের নিয়েই লড়াই করতে হবে। চিটাগং কিংসের হয়ে একসময় বিপিএল খেলেছি, এবারে কোচ হিসেবে দায়িত্ব পালন করছি, তবে লক্ষ্যটা একই আছে। শুধু সাকিবের দল চিটাগং কিংসই নয়, পুরো বিপিএল মিস করবে সাকিবকে। ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন বলছেন সাকিবকে ছাড়া রং হারাবে বিপিএল। অ্যাজ লং অ্যাজ সাকিব ইজ প্লেইং দ্য গেম অ্যান্ড ও বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি। ওর এত লম্বা ক্যারিয়ারের সাথে 7টা মাস আমরা করতে পারলাম না। সাকিব বাংলাদেশকে এত কিছু দিয়েছে, তো সেখানে যদি আমরা একটু বিচক্ষণতা বুদ্ধি দিতাম, আমার মনে হয় যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না। ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশ আমার মনে হয়। লিটন, তানজিদ তামিমদের সাথে ঢাকা ক্যাপিটালসে ওপেনার হিসেবে রয়েছেন স্টিফেন স্কিনাজি, জনসন চার্লসের মতো তারকারা। তবে মিডল অর্ডারে নেই তেমন কোনো বড় নাম, তাই একাদশ নিয়ে বেশ চিন্তিত খালেদ মাহমুদ সুজন। আবার আমি নিজেও খুব কনসার্ন যে আমাদের মিডল অর্ডারটার একটু ঝামেলা, আমাদেরকে মেকশিফট করতে হবে। আমাদের এতগুলো টপ অর্ডার, তাদেরকে তো খেলাতে হবে, তাদের কাউকে না কাউকে আমার বেশি আনতে হবে যে কাকে আমি মিডল অর্ডারে খেলাবো। 30 ডিসেম্বর ঢাকায় শুরু হবে বিপিএল 2025 আসরের মাঠের লড়াই। 6 জানুয়ারি শুরু হবে সিলেট পর্ব। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে লেস্টার সিটিকে 3-1 গোলে হারিয়েছে অল রেডরা। ঘরের মাঠে কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের 6 মিনিটে লেস্টার অ্যাটাকার জর্ডান অ্যাওয়ের গোলে পিছিয়ে পড়েছে লিভারপুল। গোল শোধের চেষ্টা করে শেষ পর্যন্ত প্রথমার্ধে যোগ করার সময় ম্যাচে সমতা ফেরান কোডি গ্যাকপো।
49 মিনিটে লিড পায় অলরেডরা, ব্যবধান 2-1 করেন কার্টিস জোন্স। আর 82 মিনিটে লিভারপুলের হয়ে ম্যাচের শেষ গোলটি করেন মোহামেদ সালাহ। 3-1 গোলের জয় শেষে লিগ টেবিলে 17 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে অলরেডরা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।